নমস্কার। আজ আমরা একসঙ্গে বাংলা সাহিত্যের একটা খুব পরিচিত কিন্তু তাও যেন নতুন করে আবিষ্কার করার মতো উপন্যাসের গভীরে যাব। আমি বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টি পথের পাঁচালীর কথা। আমাদের হাতে এর একটা সংক্ষিপ্ত কিন্তু বেশ গভীর একটা পর্যালোচনা আছে। আমরা আজ ওই পর্যালোচনাটাকেই সূত্র হিসাবে ব্যবহার করব। হ্যাঁ, মানে পর্যালোচনা ধরে উপন্যাসটাকে আরেকবার দেখা আর কি। একদম। এর মূল ভাবনাটা কি, বৈশিষ্ট্যগুলো কেমন, আর আজকের দিনেও কেন এটা এত প্রাসঙ্গিক, এইগুলোই বোঝার চেষ্টা করব আমরা। মানে শুধু গল্পটা নয়, বরং পর্যালোচনাটা উপন্যাসটাকে কিভাবে দেখছে সেটাই আমাদের ফোকাস। ঠিক। আর শুরুতেই হয়তো অনেকের মনে পড়বে সত্যজিৎ রায়ের সেই অসাধারণ সিনেমার কথা, তাই না? অবশ্যই, সিনেমাটা তো একটা মাইলস্টোন। হ্যাঁ, তো এই সিনেমার সূত্র ধরেই আমরা এর সাহিত্যিক উৎসের দিকে যাব। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বেশ, পর্যালোচনাটি আমাদের প্রথমেই নিয়ে যায় ওই নিশ্চিন্দিপুর গ্রামে, তাই না? হুম। অপু, দুর্গা, মা সর্বজয়া, বাবা হরিহর। হ্যাঁ, সেই চেনা জগৎ। এই যে আটপড়ে জীবন, অভাব, স্বপ্ন, টিকে থাকার লড়াই। পর্যালোচনাতে এই উপস্থাপনার কোন দিকটা আপনার মনে হয় বেশি গুরুত্ব পেয়েছে? শুধু কি ডিটেলিং নাকি অন্য কিছু? আমার মনে হয় পর্যালোচক শুধু ঘটনার বিবরণ দেননি। মানে বিভূতিভূষণ যেভাবে ওই খুব সাধারণ জীবনের মধ্যেও একটা গভীর মায়া, একটা বিষণ্ণতার জগৎ তৈরি করেছেন, সেটার কথাই হয়তো বেশি করে বলতে চেয়েছেন। এটা তো শুধু দারিদ্র্যের বর্ণনা নয়, তাই না? ওই দারিদ্র্যের মধ্যে যে মানবিক সম্পর্কগুলো, ছোট ছোট আনন্দ, ছোট ছোট দুঃখের মুহূর্তগুলো, হ্যাঁ হ্যাঁ, সেগুলোর দিকেই হয়তো পর্যালোচক বেশি মনোযোগ দিয়েছেন। বিশেষ করে ওই পরিবারের স্বপ্ন আর বাস্তবের টানাপোড়েনটা, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। ঠিক। আর সেই সূত্রেই আসে গ্রামের প্রকৃতি। পর্যালোচনাটা পড়লে মনে হয় প্রকৃতি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, তার চেয়েও বেশি কিছু। একদম। গাছপালা, ঋতুবদল, ঝড় বৃষ্টি, এগুলোকে তো প্রায় আলাদা চরিত্রের মতো মনে হয়। এটা কিভাবে গল্পের সঙ্গে মিশেছে বলে পর্যালোচনাটি বলছে? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, পর্যালোচনাটি সম্ভবত এটাই দেখিয়েছে যে প্রকৃতি এখানে শুধু দেখতে সুন্দর ব্যাপারটা তা নয়। প্রকৃতি যেন চরিত্রদের মনের আয়না, আবার কখনো কখনো সেই ভাগ্য নিয়ন্ত্রণ করছে। অপু দুর্গার খেলার জগৎটা যেমন প্রকৃতির সঙ্গে একেবারে জড়িয়ে আছে, হুম। তেমনি আবার ধরুন ঝড় বা বন্যা, সেগুলো তাদের জীবনের বিপলও নিয়ে আসছে। আচ্ছা। এই যে প্রকৃতির দুটো রূপ, একদিকে সে মায়ের মতো আশ্রয় দিচ্ছে, আবার অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতার প্রতীক হয়ে উঠছে, এই দিকটাই হয়তো পর্যালোচনায় বিশেষভাবে বলা হয়েছে। এটা ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে একটা দারুণ সেতু তৈরি করে দেয়। আর এই জীবনযাত্রার সঙ্গেই তো জড়িয়ে আছে অভাব। পর্যালোচনায় অভাব, অনটন শব্দটা মনে হয় বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, এসেছে। কিন্তু শুধু অভাবের করুণ ছবি তো নয়, এর পাশে আশা, স্বপ্ন, আবার স্বপ্নভঙ্গের কথাও আছে। এই যে একটা মিশ্র অনুভূতি, এটাকে পর্যালোচক কিভাবে দেখেছেন? এটা কি পাঠককে টানে বেশি? অবশ্যই টানে। আমার ধারণা, পর্যালোচনা এটাই দেখিয়েছে যে বিভূতিভূষণ অভাবকে গ্লোরিফাই করেননি, আবার শুধু কান্নাকাটির বিষয়ও করে তোলেননি। তিনি দেখিয়েছেন যে অভাবের মধ্যেও জীবন চলে, মানুষ স্বপ্ন দেখে, ছোট ছোট জিনিসে আনন্দ পায়। যেমন হরিহরের কাশি যাওয়ার স্বপ্নটা। ঠিক। বা অপু দুর্গার ওই রেলগাড়ি দেখার উত্তেজনা, এগুলো তো অভাবের বাস্তবতাকে ছাপিয়ে যায়, জীবনে একটা টান তৈরি করে। এই অভাব অনটনের ছবিটা সম্ভবত এই জন্যই পর্যালোচনায় গুরুত্ব পেয়েছে, কারণ এটা জীবনের পুরো ছবিটা দেখায়, শুধু একটা দিক নয়। আর এই জীবনে চলার পথেই আসে ওই বড় আঘাতটা, দুর্গার মৃত্যু। হ্যাঁ, পর্যালোচনাটিতে বলা হয়েছে এই ঘটনা পাঠকের মনে গভীর দাগ ফেলে যায়। এটা কি শুধু একটা দুঃখের ঘটনা, নাকি এর প্রতীকী মানেটা আরও গভীর, যেটা পর্যালোচনাটা ধরতে পেরেছে? আমার মনে হয় পর্যালোচনা দুর্গার মৃত্যুকে শুধু একটা পার্সোনাল ট্র্যাজেডি হিসেবে দেখেনি, এটা হয়তো ওই নিশ্চিন্দিপুরের সরল নিষ্পাপ জীবনের একটা পর্ব শেষ হওয়ার মতো। দুর্গার মৃত্যুটা যেন স্বপ্ন আর বাস্তবের ফারাকটাকে আরও স্পষ্ট করে দেয়। হরিহর যে স্বপ্ন নিয়ে বেরিয়েছিল, ফেরে তো একরকম শূন্যতা নিয়ে। হুম। এই গভীর দাগটা হয়তো শুধু চরিত্রদের মনে নয়, পাঠকের মনেও পড়ে, কারণ এটা জীবনের অনিশ্চয়তা, গ্রামের জীবনের কঠিন দিকটা সামনে নিয়ে আসে। এটা শুধু গল্পের একটা মোড় নয়, এর একটা থিমেটিক ওজন আছে, যা পর্যালোচক সম্ভবত অনুভব করেছেন। তাহলে কাহিনী আর প্রেক্ষাপটের পর এবার যদি আমরা একটু সাহিত্যিক বৈশিষ্ট্যের দিকে যাই,
যেটা পর্যালোচনাতে বেশ জোর দিয়ে বলা হয়েছে। প্রথমেই আসে বাস্তববাদ। হ্যাঁ, রিয়ালিজম। এই বাস্তববাদটা ঠিক কী ধরনের? শুধু ঘটনার নিখুঁত বর্ণনা? না না, শুধু তথ্যের নিখুঁত বর্ণনা হিসেবে বিভূতিভূষণের বাস্তববাদকে দেখলে চলবে না। মানে পর্যালোচনটিও সম্ভবত সেভাবেই দেখেনি। এখানে বাস্তবতা এসেছে খুব সাটলভাবে, চরিত্রদের আচরণে, তাদের সংলাপে, চারপাশের বর্ণনায়। এটা ফটোগ্রাফিক রিয়ালিজম নয়, বরং একটা অনুভব করার মতো বাস্তবতা। আচ্ছা। গ্রামের কুসংস্কার, সামাজিক নিয়মকানুন, মানুষের মধ্যেকার সম্পর্ক সবকিছু খুব স্বাভাবিকভাবে এসেছে। মনে হয় না যে লেখক বাইরে থেকে কিছু চাপিয়ে দিচ্ছেন। হুম। পর্যালোচক হয়তো এটাই বলতে চেয়েছেন যে লেখক যেন ওই জীবনেরই একজন হয়ে কলম ধরেছেন। দারিদ্র্য আছে, কিন্তু সেটার প্রকাশ খুব সংযত, মেলোড্রামাটিক নয়। এটাই হয়তো এর শক্তি। আর প্রকৃতির কথায় যদি আবার ফিরি, আগে বলছিলাম প্রকৃতি যেন চরিত্র। পর্যালোচনাটি এর ভাষার দিক থেকেও নিশ্চয়ই কিছু বলেছে। কিভাবে এই প্রকৃতি এত জীবন্ত হয়ে উঠল? হ্যাঁ, ভাষার ব্যাপারটা তো খুবই জরুরি এখানে। পর্যালোচনাটি নিশ্চয়ই বিভূতিভূষণের ওই অসাধারণ ক্ষমতার কথা বলেছে, যেখানে প্রকৃতির বর্ণনার ভাষাটা কেমন কাব্যিক হয়ে ওঠে। গাছ, পাখি, আকাশ, ঋতুবদল, এগুলোর বর্ণনা তো শুধু দৃশ্য তৈরি করে না, পাঠকের মনে একটা অনুভূতিও তৈরি করে। একদম। শরতের কাশফুল। হ্যাঁ, শরতের কাশফুল শুধু একটা ছবি নয়, ওটা যেন মুক্তির স্বাদ এনে দেয়। আবার ধরুন বর্ষার দিনের ভেজা মাটির গন্ধ বা ঝড়ের রাতের ভয়, হ্যাঁ, এগুলো পাঠকের ইন্দ্রিয়কে ছুঁয়ে যায়। একদম। পর্যালোচনাটি সম্ভবত এই ভাষাগত জাদুকরী দিকটার কথাই বলেছে, যা প্রকৃতিকে পাঠকের অভিজ্ঞতার অংশ করে তোলে, শুধু ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখে না। চরিত্রগুলোর কথায় আসি। অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, এমনকি ইন্দির ঠাকুরনের মতো পার্শ্ব চরিত্র তো মনে গেঁথে থাকে। পর্যালোচনা অনুযায়ী এই চরিত্র আঁকার মূল শক্তিটা কোথায়? তাদের সারল্যে নাকি তাদের জটিলতায়? আমার তো মনে হয় পর্যালোচনাটি এই চরিত্রগুলো যে এত প্রাণবন্ত, তার কারণ হিসেবে তাদের সারল্য আর জটিলতার মিশ্রণকেই দেখিয়েছে। অপু আর দুর্গার জগৎটা মূলত সরল, কিন্তু তাদের মধ্যেও তো অভিমান আছে, ছোট ছোট ইচ্ছে আছে। ঠিক। সর্বজয়ার চরিত্রে যেমন মায়ের মমতা আছে, তেমনি সংসারের চাপে পড়ে রুক্ষতাও এসে যায়। হরিহর স্বপ্ন দেখতে ভালোবাসে, একটু উদাসীনও বটে, কিন্তু পরিবারের প্রতি টানটাও আছে। এই আলো আঁধারিটা ব্যাপারটা। হ্যাঁ, এই আলো আঁধারিটাই চরিত্রগুলোকে রক্ত মাংসের মানুষ করে তুলেছে। পর্যালোচনা সম্ভবত এই মাল্টিলেয়ার্ড হওয়ার কথাই বলেছে, যা চরিত্রগুলোকে শুধু ভালো বা খারাপ এরকম টাইপ হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। ওরা আমাদের খুব চেনা লাগে, কারণ ওদের মধ্যে আমরা নিজেদের মানবিক দুর্বলতা আর শক্তি দুটোই দেখতে পাই। আর এই সব কিছুকে যিনি বেঁধে রেখেছেন তিনি লেখক নিজে, তার ভাষা দিয়ে। পর্যালোচনাটিতে সহজ সরল অথচ কাব্যময় ভাষা, এই কথাটা ব্যবহার করা হয়েছে। এই কাব্যময়তা ঠিক কিভাবে কাজ করে বলে মনে হয়? এটা কি শুধু অলংকার? না, একেবারেই শুধু অলংকার নয়। পর্যালোচনাটি সম্ভবত এই কাব্যময়তাকে তার চেয়ে অনেক বড় কিছু হিসেবে দেখেছে। বিভূতিভূষণের ভাষার কাব্যময়তা লুকিয়ে আছে তার ছন্দে, তার ছবিতে, এমনকি খুব সাধারণ শব্দ তিনি যেভাবে ব্যবহার করেন তার মধ্যে। কম কথায় গভীর ভাব প্রকাশ করা। একদম। তিনি খুব কম কথায় গভীর অনুভূতি জাগাতে পারেন। প্রকৃতির বর্ণনা হোক বা চরিত্রদের মনের ভেতরের আলোড়ন, ভাষাটা কখনো ভারী মনে হয় না, কিন্তু তার আবেদনটা হয় খুব গভীর। এই সহজ কিন্তু গভীর ভাষা পাঠকের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি করে। এটাই হয়তো পর্যালোচনাটিতে বিশেষভাবে বলা হয়েছে। এটা অনেকটা নদীর শান্ত স্রোতের মতো, ওপরে শান্ত কিন্তু ভেতরে গভীর। তাহলে এই যে একদিকে দারিদ্র্যের কঠিন বাস্তবতা, যার জন্য পর্যালোচনায় দারিদ্র্যের কষ্টের মতো কথা বলা হয়েছে, আবার অন্যদিকে শৈশবের মায়া বা প্রকৃতির মধ্যে হঠাৎ পাওয়া আনন্দের ঝলক, এই দুটো বিপরীত স্রোত একসঙ্গে থাকায় উপন্যাসটা একটা অন্য মাত্রা পেয়েছে। পর্যালোচনার দিক থেকে দেখলে এই আবেগের গভীরতাটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা উপন্যাসের একটা মস্ত বড় শক্তি, এবং পর্যালোচনাটি নিশ্চয়ই এই দিকটা তুলে ধরেছে। বিভূতিভূষণ তো জীবনকে সাদা কালোয় দেখেননি। তিনি দেখিয়েছেন সবচেয়ে কঠিন অবস্থার মধ্যেও সৌন্দর্য থাকতে পারে, আনন্দ থাকতে পারে। দারিদ্র্যের কষ্ট যেমন সত্যি, তেমনি অপু দুর্গার ওই আম চুরি করে খাওয়া বা নতুন জায়গায় যাওয়ার উত্তেজনা, সেই শৈশবের মায়া আর আনন্দের ঝলকগুলো তো ততটাই সত্যি। হ্যাঁ, দুটোই বাস্তব। এই দুটোর মিশ্রণই তো জীবনকে সম্পূর্ণ করে।
পর্যালোচনাটি সম্ভবত এই ডাইকোটমিটাকে শুধু কষ্টের গল্প না বলে বরং জীবনের সামগ্রিকতার একটা আখ্যান হিসেবে দেখেছে। এখানেই এর আবেগের গভীরতা, যা পাঠককে একই সঙ্গে কষ্ট দেয় আবার মন ভরিয়েও দেয়। তাহলে এবার যদি উপন্যাসটার সাহিত্যিক গুরুত্বের দিকে তাকাই, পর্যালোচনাতে একে শুধু উপন্যাস বলা হয়নি, বলা হয়েছে বাংলার সমাজ সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই জীবন্ত দলিল কথাটার তাৎপর্য ঠিক কি? এর তাৎপর্য বিরাট, কারণ পথের পাঁচালী তো শুধু কয়েকটা কাল্পনিক চরিত্রের গল্প নয়, এটা একটা নির্দিষ্ট সময়ের, একটা নির্দিষ্ট অঞ্চলের গ্রামের জীবনযাত্রার একটা জলজন্ত ছবি। সেই সময়ের মানুষের বিশ্বাস, সংস্কার, হ্যাঁ, বিশ্বাস, সংস্কার, লোকাচার, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা সবকিছুই উপন্যাসের ভাঁজে ভাঁজে রয়েছে। ইন্দির ঠাকুরনের একাকিত্ব বা হরিহরের সামাজিক স্ট্যাটাস ধরে রাখার চেষ্টা, জাতপাতের ওই সূক্ষ্ম বিভেদগুলো, এগুলো সবই তো তখনকার সমাজের বাস্তব ছবি। পর্যালোচনাটি সম্ভবত একে জীবন্ত দলিল বলেছে, কারণ এটা কোনো শুকনো সমাজতত্ত্বের আলোচনা নয়, বরং গল্পের মধ্যে দিয়ে সমাজটাকে জীবন্ত করে তুলেছে। এটা পড়লে আমরা ওই সময়টাকে অনুভব করতে পারি, যেন ইতিহাসের একটা মানবিক পাঠ। আর এই জীবন্ত দলিল থেকেই তো জন্ম নিল আর এক কালজয়ী সৃষ্টি, সত্যজিৎ রায়ের সিনেমাটা। অবশ্যই। সাহিত্য থেকে সিনেমার এই যে রূপান্তর আর তার বিশ্বজোড়া খ্যাতি, এটা উপন্যাসটার গুরুত্বকে কিভাবে আরও বাড়িয়ে দিয়েছে বলে পর্যালোচনাটি মনে করে? আমার ধারণা পর্যালোচনাটি এই ফিল্ম অ্যাডাপ্টেশনটাকে উপন্যাসের যে একটা ইউনিভার্সাল আবেদন আছে তারই একটা বড় প্রমাণ হিসাবে দেখেছে। সত্যজিৎ রায় বিভূতিভূষণের লেখার ভেতরের ওই কাব্যময়তা, ওই গভীর মানবিকতা আর বাস্তবতাকে সেলুলয়েডে আশ্চর্য দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন। হ্যাঁ, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সিনেমাটা দেখার পর পৃথিবীর বহু মানুষ কিন্তু মূল উপন্যাসটা পড়ার জন্য আগ্রহী হয়েছেন। এটা প্রমাণ করে যে পথের পাঁচালীর গল্পটা শুধু বাঙালিদের জন্য নয়, এর আবেদনটা গ্লোবাল। ভাষার বাধা, সংস্কৃতির বাধা পেরিয়ে যাচ্ছে। একদম, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে এটা মানুষের একেবারে মনের ভেতরে পৌঁছাতে পারে। পর্যালোচনাটি হয়তো সাহিত্য আর সিনেমার এই সাকসেসফুল মেলবন্ধনকে, উপন্যাসের যে একটা স্থায়ী গুরুত্ব আছে তারই একটা অংশ হিসেবে দেখেছে। পর্যালোচনার শেষের দিকে পাঠক অভিজ্ঞতার একটা খুব সুন্দর বর্ণনা আছে। বলা হয়েছে, পড়ার সময় নাকি মনে হয় যেন গ্রামের সেই জীবনের গভীরে ঢুকে পড়া গেছে। হ্যাঁ, ওটা একটা দারুণ অবজারভেশন। অভাবের যন্ত্রণা থাকলেও গল্পে আসার আলো, স্বপ্ন আর প্রকৃতির সৌন্দর্য পাঠককে মুগ্ধ করে। এই অনুভূতিটা কেন এত স্ট্রং? পর্যালোচনাটা এর কি ব্যাখ্যা দেয়? এই কানেকশনটা তৈরি করতে পারাটাই তো লেখকের সবচেয়ে বড় কৃতিত্ব, তাই না? আর পর্যালোচনাটি সম্ভবত এই নিবিড় পাঠক অভিজ্ঞতার উপরেই জোর দিয়েছে। বিভূতিভূষণ এমন একটা জগৎ তৈরি করেন যেখানে পাঠক শুধু বাইরে থেকে দেখে না, সে যেন অপু দুর্গার খেলার সাথী হয়ে যায়। সর্বজয়ার দুশ্চিন্তা নিজের মনে টের পায়, হরিহরের স্বপ্নে বিভোর হয়। হ্যাঁ, একদম একাত্ম হয়ে যাওয়া। এই একাত্মতাটা বোধহয় তৈরি হয় কারণ লেখক জীবনের খুব বেসিক অনুভূতিগুলো নিয়ে কাজ করেছেন, যেমন শৈশবের ওই অবাক হওয়া, কিছু হারানোর বেদনা, প্রকৃতির টান, বেঁচে থাকার আকুতি। অভাবের যন্ত্রণা আছে সত্যি, কিন্তু সেটাকে ছাপিয়ে যায় মানুষের ভেতরের মায়া, স্বপ্ন দেখার ক্ষমতা আর প্রকৃতির ওই অপার সৌন্দর্য। পর্যালোচনাটি হয়তো এই কারণেই বলেছে যে উপন্যাসটি একদিকে যেমন হার্টব্রেকিং, তেমনি অন্যদিকে খুব হিউম্যান, কারণ এটা জীবনের সম্পূর্ণ ছবিটাকেই তুলে ধরে, কোনো একটা খণ্ডিত অংশকে নয়। তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনার আলোয় যদি পথের পাঁচালীকে দেখি, এর মূল বার্তাটা ঠিক কী দাঁড়ায়? পর্যালোচনা তিটিয়ে এটিকে চিরন্তন সৃষ্টি বলা হয়েছে, যেখানে দারিদ্র্যের মাঝেরও মানব জীবনের সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায়। এই নির্যাসটা কি? নির্যাসটা হলো জীবনের যে একটা স্রোত আছে, সেই বহমানতা আর সব প্রতিকূলতার মধ্যে যে সৌন্দর্য টিকে থাকে তারই একটা উদযাপন। পর্যালোচনাটি সম্ভবত এটাই বলতে চেয়েছে যে পথের পাঁচালী শুধু দারিদ্র্য বা দুঃখের কাহিনী নয়, এটা তার চেয়ে অনেক বেশি। এটা শৈশবের ওই নিষ্পাপ চোখ দিয়ে পৃথিবীকে নতুন করে দেখার গল্প, প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা গভীর বাঁধন সেই সম্পর্কের গল্প, আর সবকিছু হারিয়েও স্বপ্ন দেখা আর বেঁচে থাকার যে অদম্য ইচ্ছে তার গল্প। এই যে কঠিন বাস্তবতার সঙ্গে সারল্য, সৌন্দর্য আর গভীর মানবিক আবেগের মিশেল, হ্যাঁ, এই মিশ্রণটাই এটিকে চিরন্তন সৃষ্টি করে তুলেছে। দারিদ্র্যের মাঝেও মানবজীবনের সৌন্দর্য খুঁজে পাওয়ার মানে হল বাইরের অবস্থা যাই হোক না কেন, মানুষের ভেতরের আলোটা, মায়াটা, স্বপ্নটা কখনো পুরোপুরি নেভে না।
এই ইউনিভার্সাল দিকটাই এটিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এত প্রাসঙ্গিক রেখেছে। সত্যি খুব গভীর একটা আলোচনা হলো আজ। আমরা এই পর্যালোচনার সূত্র ধরে পথের পাঁচালীর জগতে আবার নতুন করে যেন একটু ঘুরতে গেলাম। দেখলাম এর কাহিনী, অপু দুর্গার সেই পৃথিবী, নিশ্চিন্দিপুরের জীবন। কথা বললাম এর বাস্তবধর্মী ছবি আঁকা নিয়ে, প্রকৃতির জীবন্ত উপস্থিতি, চরিত্রগুলোর নানা স্তর, আর বিভূতিভূষণের ওই অসাধারণ সহজ কিন্তু কাব্যিক ভাষা নিয়ে। আর শেষে এর সাহিত্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব, সিনেমার প্রভাব এবং ওই যে সার্বজনীন মানবিক আবেদন, সে কথা উঠে এলো, যা পর্যালোচনাটিতে বারবার বলা হয়েছে। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়, যা এই পর্যালোচনার ভিত্তিতেই উঠে আসে। পথের পাঁচালী তো এমন একটা সময়ের, এমন একটা জীবনধারার ছবি ধরে, যা হয়তো আজ অনেকটাই পাল্টে গেছে বা যাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এই ধরনের সাহিত্যকর্মের গুরুত্বটা ঠিক কোথায়? এগুলো কি শুধু অতীতের স্মৃতি ধরে রাখার আর্কাইভ, নাকি এই যে পর্যালোচনায় বারবার উঠে এলো কষ্ট আর সৌন্দর্যের সহাবস্থান, কঠিন পরিস্থিতির মধ্যেও আশা আর মায়া খুঁজে পাওয়ার ক্ষমতা, এর মধ্যে আজকের দিনের জন্যও কি কোনো গভীর ইঙ্গিত আছে? মানে কঠিন বাস্তবতার মধ্যেও জীবনের অর্থ বা সৌন্দর্য খুঁজে নেওয়ার ব্যাপারে? হ্যাঁ, সেই বিষয়ে পথের পাঁচালী বা এর মতো সৃষ্টিগুলো আমাদের নতুন করে কি ভাবাতে পারে? এই প্রশ্নগুলো হয়তো আমাদের সঙ্গে থেকে যাবে আরও কিছুক্ষণ।